বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত সালের প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস, ব্যাংক, নন ক্যাডার, প্রাইমারি শিক্ষক নিবন্ধন, বিশ্ববিদ্যালয় ভর্তি সহ সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো আপনাদের সবাই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই ভিডিওটি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। ৪৬তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন সমাধান। বাংলা ভাষায় কোন স্বরধ্বনির উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? উত্তর হ্রস্ব উ। ব্যাখ্যা: জিহ্বার অবস্থান অনুযায়ী বাংলা সাহিত্যের বাংলা ভাষার ৭টা মৌলিক স্বরধ্বনি আছে। হ্রস্ব ই, এ, হ্রস্ব উ, অ এবং আ। এই ৭টা মৌলিক স্বরধ্বনির বিভিন্ন অবস্থানে উচ্চারিত হয়। হ্রস্ব ই, হ্রস্ব উ এই দুইটা উচ্চ অবস্থানে উচ্চারিত হয়। এ, ও উচ্চ মধ্য অবস্থানে উচ্চারিত হয়। এ এবং অ নিম্ন মধ্য অবস্থানে উচ্চারিত হয় এবং আ জিহ্বার একেবারে নিম্ন অবস্থানে উচ্চারিত হয়। এই তিনটা স্বরধ্বনি হ্রস্ব ই, এ এবং এগুলোকে সম্মুখ স্বরধ্বনি বলা হয়। এগুলোকে আবার ওষ্ঠাধর প্রসৃত স্বরধ্বনি বলা হয়, অর্থাৎ ঠোঁটের সম্মুখ ভাগ দিয়ে উচ্চারিত হয় হ্রস্ব ই, এ এবং এ। আ স্বরধ্বনি হচ্ছে কেন্দ্রীয়, ওষ্ঠাধর বিবৃত। বিবৃত মানে কি? ঠোঁট দুইটা ফাঁকা হয়, অর্থাৎ আ স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁটের ফাঁকটা বেশি হয়, এজন্য এটা বিবৃত স্বরধ্বনি, কেন্দ্রীয় স্বরধ্বনি। আটা হ্রস্ব ও এবং অ এই তিনটা হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে জিহ্বার গোড়ার দিক থেকে উচ্চারিত হয়, এজন্য এগুলোকে পশ্চাৎ স্বরধ্বনি বলা হয়। এগুলোকে আবার ওষ্ঠাধর গোলাকৃত স্বরধ্বনি বলা হয়। ওষ্ঠাধর গোলাকৃত স্বরধ্বনি কি? এগুলা উচ্চারিত হওয়ার সময়, অর্থাৎ হ্রস্ব ও এবং অ উচ্চারিত হওয়ার সময় ঠোঁট কি হয়ে যায়? গোল হয়ে যায়। যেমন হ্রস্ব ও, অ এগুলো উচ্চারণের সময় গোল হয়। ঠোঁটের ফাঁক বা হা অনুযায়ী এই ৭টা মৌলিক স্বরধ্বনিকে সংবৃত, বিবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত এই ভাগে ভাগ করছে। হ্রস্ব ই, হ্রস্ব হচ্ছে সংবৃত, এ এবং অ হচ্ছে অর্ধসংবৃত, এ এবং অ হচ্ছে অর্ধবিবৃত, আ হচ্ছে বিবৃত। ভিডিওটি অনেক লং হবে, আপনারা দেখলে উপকৃত হবেন। ২ নম্বর প্রশ্ন, বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ হচ্ছে দেশি শব্দ। আর্য জাতি আসার আগে এদেশে দ্রাবিড়, কুল, মুন্ডা, সাঁওতাল ইত্যাদি অনার্য জাতির বসবাস ছিল। তাদের ভাষার কিছু কিছু শব্দ এখনও বাংলা ভাষায় প্রচলিত রয়েছে। এসব অনার্যমূল শব্দকে দেশি শব্দ বলা হয়। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা মোহাম্মদ আব্দুল হাই। মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব ১৯৬৪ সালে রচিত হয়। এটি একটি গবেষণা গ্রন্থ। গ্রন্থটির অধ্যায় হচ্ছে ১০। ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্বের মতো কঠিন বিষয়কে লেখক অত্যন্ত সহজ ও সরলভাবে উপস্থাপন করেছেন। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? উত্তর, বাংলা বর্ণমালায় যৌগিক স্বর ২টি। ব্যাখ্যা: বাংলা বর্ণমালায় দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনির সংখ্যা ২টি, ওই এবং ঔ। এই দুইটা স্বরধ্বনি, ওই স্বরধ্বনিটি অ এবং হ্রস্ব ই মিলে গঠিত, ঔ স্বরধ্বনিটি অ এবং হ্রস্ব উ মিলে গঠিত। যুগরুর শব্দ কোনটি? উত্তর, শাখা মৃগ। শাখা মৃগ শব্দটির অর্থ হচ্ছে বানর, এর বাসবাক্য হচ্ছে শাখার মৃগ। এটি একটি বহুব্রীহি সমাস। আমরা জানি বহুব্রীহি সমাস পূর্বপদ এবং পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে তৃতীয় কোনো অর্থ বোঝায়, অর্থাৎ শাখা এবং মৃগ। শাখা অর্থ হচ্ছে গাছের ডাল, মৃগ হচ্ছে হরিণ, অর্থাৎ গাছের ডাল এবং হরিণ কোনোটির অর্থ না বুঝিয়ে তৃতীয় একটি অর্থ বোঝাচ্ছে কি? বানর। এজন্য এটি একটি বহুব্রীহি সমাস। আর বহুব্রীহি সমাস নিষ্পন্ন যে পদগুলো সেগুলো হচ্ছে যুগরুর শব্দ। বাঁশি
শব্দটিকে বাংলা হয় কি বাস যুগ ই, বাঁশি, অর্থাৎ এর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে ভাস, অর্থাৎ ভাস গাছ, আর এর ব্যবহারিক অর্থ হচ্ছে বাঁশি, যেটি একটি বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহৃত হয়, এজন্য এটি একটি রূঢ় শব্দ। কলম এবং মলম দুটি কি মৌলিক শব্দ। উপযুক্ত শব্দ অর্থাৎ উপসর্গযুক্ত শব্দ কোনটি? উত্তর বিদ্রোহী একটি উপসর্গযুক্ত শব্দ। উপসর্গ শব্দ বিদ্রোহী, বিযোগ দ্রোহী, অর্থাৎ বি উপসর্গ সহ দ্রোহী মিলে কি হচ্ছে বিদ্রোহী। বি উপসর্গটি বাংলা ও তৎসম উভয় ক্ষেত্রে পাওয়া যায়। আশু, বিনি এই চারটি উপসর্গ বাংলা এবং সংস্কৃত উভয় উপসর্গেই পাওয়া যায়। বিভক্তিযুক্ত শব্দ কোনটি? উত্তর সরোবরে। সরোবর শব্দটিকে বাংলা হয় সরোবর যুগ এ, এখানে এ বিভক্তি ব্যবহৃত হয়েছে, এ হচ্ছে সপ্তমী বিভক্তি। কোনটি প্রত্যয় সাধিত শব্দ? বাইবুন, রাজপথ, বকলম, ঐকিক। উত্তর ঐকিক একটি প্রত্যয় সাধিত শব্দ। ঐকিক শব্দটিকে বাংলা হয় একযুগ ইক বা স্নিক। ঐকিক এটি একটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ। আর ভাই বোন শব্দটিকে বাংলা হয় ভাই ও বোন, অর্থাৎ এটি দ্বন্দ্ব সমাস। রাজপথ শব্দটিকে বেশবাক্য করা হয় পথের রাজা, এটি একটি ষষ্ঠী তৎপুরুষ সমাসসাধিত শব্দ। বকলম এক ফার্সি উপসর্গ যুগে গঠিত, অর্থাৎ ব যুগ কলম, এই ব হচ্ছে একটি ফার্সি উপসর্গ। শিরোচ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? শিরোচ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে শিরোর যুগ ছেদ, অর্থাৎ এখানে এই যে তালিবাস্য থাকার কারণে এখানে কি হয়েছে বিসর্গ হয়েছে। আমরা জানি বিসর্গ সন্ধির একটা নিয়ম হচ্ছে যদি এই যে এইরকম শব্দের মাঝখানে যদি তালিবাস্য থাকে, দন্তাস্য থাকে, মূর্ধন্যস্য থাকে, রেপ থাকে বা ঔকার থাকে, রফালা থাকে, এগুলো থাকলে এগুলোর পরিবর্তে বিসর্গ বসিয়ে বিসর্গ সন্ধি করতে হয়। নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? উত্তর উপপদ তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত। নীলকর শব্দটির ব্যাসবাক্য হচ্ছে নীল করে যে, অর্থাৎ নীলকর এটি একটি উপপদ তৎপুরুষ সমাস। প্যাডাগজি শব্দের পরিভাষা কি? উত্তর শিক্ষাতত্ত্ব। বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি? বন্ধুর, অসম, সুষম, ঋজু। উত্তর ঋজু হচ্ছে বঙ্কিম এর বিপরীত শব্দ। বঙ্কিম এর সমার্থক শব্দ আঁকাবাঁকা, কুটিল, এর বিপরীত শব্দ হচ্ছে ঋজু, সোজা, অকপট। বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? উত্তর 1992 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান রীতি ও জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত বানান রীতির সাহায্য নিয়ে 1992 সালে বাংলা একাডেমি বাংলা নতুন একটি বানান রীতি প্রণয়ন করেন। কোন বানানটি শুদ্ধ? উত্তর মূলা। শুদ্ধ বানান হচ্ছে মূলা। এখানে ধুলো বানানটি কি আছে? অশুদ্ধ, এর শুদ্ধ হচ্ছে কি ধুলি বা ধুলা বা ধুলি। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে মূলার কথ্যরূপ হচ্ছে মূল, অর্থাৎ মূল শব্দটি ভুল, মূলা শব্দটি কি সঠিক। নদীর সমার্থক শব্দ কোনটি? উত্তর তটিনী। নদীর সমার্থক শব্দ তটিনী, স্রোতস্বিনী, নির্ঝরিণী। নির্ঝর অর্থ পাহাড় থেকে প্রবাহিত ঝর্ণা। সিন্ধু অর্থ সমুদ্র। ঢেউ এর সমার্থক শব্দ হচ্ছে কল্লোল, হিল্লোল। চর্যাপদের কবিরা ছিলেন সহজানী বৌদ্ধ। গৌতম বুদ্ধের মৃত্যুর পর বৌদ্ধ ধর্ম হীনযান ও মহাযান নামে দুই দলে বিভক্ত হয়ে যায়। মহাযান সম্প্রদায় দুই ভাবে বিভক্ত, বজ্রযান ও সহযান। সহযান বৌদ্ধ সম্প্রদায়ের সাধনার সঙ্গীত হল চর্যাপদ। চর্যাপদের সহজিয়াদের সাধন তত্ত্ব বিবৃত হয়েছে। শূন্যপুরাণের রচয়িতাকে? উত্তর রামায় পণ্ডিত শূন্যপুরাণের রচয়িতা। রামায় পণ্ডিতের ধর্মপূজার শাস্ত্রগ্রন্থ শূন্যপুরাণ, এটি ত্রয়োদশ শতাব্দীতে রচিত বলে অনুমান করা হয়। গ্রন্থটি 51টি অধ্যায়ে বিভক্ত।
এর প্রথম 5টি অধ্যায় সৃষ্টিতত্ত্ব সম্পর্কে বর্ণনা করা হয়েছে। পরের 46টি অধ্যায়ে ধর্মপূজার রীতি পদ্ধতি বর্ণিত হয়েছে। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্যা গ্রাম কেন উল্লেখযোগ্য? উত্তর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান এই জায়গাটি, এজন্য এই গ্রামটি বিখ্যাত। 1909 সালে বাংলা 1316 বঙ্গাব্দ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শ্রী বসন্ত রঞ্জন রায়, তার উপাধি হচ্ছে বিদত বল্লভ, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাকিল্যা গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়ালঘরের টিনের চালার নিচ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য উদ্ধার করা হয়। যে সবে বঙ্গের জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানে, কবিতাটি কোন কাব্যের অন্তর্ভুক্ত? উত্তর, আব্দুল হাকিমের নূরনামা কাব্যের অন্তর্ভুক্ত। মধ্যযুগের কবি আব্দুল হাকিমের নূরনামা কাব্যের কবিতা বঙ্গবাণী থেকে এই অংশটি নেওয়া হয়েছে। আলাউল কোন শতাব্দীর কবি? উত্তর, সপ্তদশ শতাব্দীর কবি। মধ্যযুগের আলাউল সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি। 1660 সালে আনুমানিক তিনি জন্মগ্রহণ করেন এবং 1680 সালে তিনি মৃত্যুবরণ করেন। কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে? উত্তর, বাউল গানকে হিউম্যানিটি অফ হেরিটেজ অভিধায় ভূষিত করা হয়েছে। ইউনেস্কো 2005 সালে বাংলাদেশের ঐতিহ্যবাহী বাউল গানকে হেরিটেজ অফ হিউম্যানিটি বা মানবতার ধারক হিসেবে স্বীকৃতি দিয়েছেন। চণ্ডীচরণ মুন্সীকে? উত্তর, ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। চণ্ডীচরণ মুন্সী ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের পণ্ডিত ছিলেন। তিনি 1805 সালে কাদির বঙ্গরচিত ফার্সি গ্রন্থ তুহিনামার বাংলা অনুবাদ করেন তুতা ইতিহাস নামে, যা বাংলা গদ্য সাহিত্যের উল্লেখযোগ্য আদি নিদর্শন। রত্নপরীক্ষা গ্রন্থের রচয়িতাকে? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রত্নপরীক্ষা গ্রন্থের রচয়িতা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিতর্কমূলক গ্রন্থ রত্নপরীক্ষাটি প্রকাশিত হয় 1886 সালে। গ্রন্থটি তিনি কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য ছদ্মনামে লিখেছেন। এতে তিনি বিধবা বিবাহের বিপক্ষে সংস্কৃত কলেজের 3 জন অধ্যাপক ভুবনমোহন বিদ্যারত্ন, প্রশান্তচন্দ্র ন্যায়রত্ন এবং মধুসূদন স্মৃতিরত্নের যুক্তি খণ্ডন করেন। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি? উত্তর, দেবেন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক স্বর্ণকুমারী দেবী, তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন। বিশ্বদেব খোশনবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র? উত্তর, কমলাকান্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত গ্রন্থের চরিত্র শ্রী বিশ্বদেব খোশনবিশ। যুগলাঙ্গুরীয় উপন্যাসের প্রধান চরিত্র দনদাস হিরণময়ী। বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ গ্রন্থ লোকরহস্য মুচিরাম গুড়ের জীবনচরিত। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন কে? উত্তর, মাইকেল মধুসূদন দত্ত। ব্যাখ্যা: নীলদর্পণ নাটকটি মাইকেল মধুসূদন দত্ত এর নেটিভ ছদ্মনামে নীলদর্পণ অর ইন্ডিগো প্লান্টিং মিরর শিরোনামে অনুবাদ করেন। এ অনুবাদক প্রকাশিত হলে বাঙালি মহলে যতটা প্রশংসিত হয়েছিল, শ্বেতাঙ্গ মহলে ঠিক ততটাই ঘৃণিত হয়। এই অনুবাদ প্রকাশ করার জন্য পাদ্রি বেভারেন্ট জেমস লংকে 1000 টাকা জরিমানা করা হয়। রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের? উত্তর, রক্তকরবী নাটকের। ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের চরিত্র রঞ্জন এবং নন্দিনী। বিসর্জন নাটকের প্রধান চরিত্র অপর্ণা। মুক্তধারা নাটকের নায়ক তথা কেন্দ্রীয় চরিত্র অভিজিৎ। ঢাকগড় নাটকের নায়ক অমল। তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী।
হরপ্রসাদ শাস্ত্রী প্রবন্ধ তৈল, এটি প্রথমে বঙ্গদর্শন পত্রিকায় চৈত্র 1285 সালে প্রকাশিত হয়। প্রাবন্ধিক তৈলর যে শক্তি তা তিনি বিভিন্নভাবে পর্যবেক্ষণ করেছেন এবং সেই পর্যবেক্ষণজাত অভিজ্ঞতাকে এখানে তুলে ধরেছেন। নাম রেখেছি কুমল গান্ধার কাব্যের রচয়িতাকে। উত্তর কবি বিষ্ণু দে। কাব্যটি প্রকাশিত হয় 1950 সালে। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতাকে। উত্তর কাজী নজরুল ইসলাম। ব্যাখ্যা: কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ কবির শিষ্য শিল্পী আব্বাস উদ্দিন আহমেদের অনুরোধে 1931 সালে কবি নজরুল এই গান রচনা ও সুরারোপ করেন। গানটি প্রথম গেয়েছিলেন আব্বাস উদ্দিন আহমদ। 1932 সালে ফেব্রুয়ারি মাসে গানটি প্রকাশ করা হয়। শামসুর রাহমানের রচিত উপন্যাস কোনটি? উত্তর অদ্ভুত আধার এক। ব্যাখ্যা: শামসুর রহমানের আত্মজৈবনিক উপন্যাস অদ্ভুত আধার এক প্রকাশিত হয় 1985 সালে। মুক্তিযুদ্ধের সময়কে উপজীব্য করে উপন্যাসটি রচিত হলেও একে পরিপূর্ণ মুক্তিযুদ্ধের উপন্যাস বলা যায় না, কারণ এতে যুদ্ধের চেয়ে ব্যক্তিগত জীবন বেশি আলোচিত হয়েছে। শওকত উসমানের উপন্যাস পতঙ্গ পিঞ্জর প্রকাশিত হয় 1983 সালে। রশিদ করিমের উপন্যাস প্রেম একটি লাল গোলাপ প্রকাশিত হয় 1978 সালে। শামসুর রহমানের কাব্য রৌদ্রকরটিতে প্রকাশিত হয় 1963 সালে। সেলিম আল দীনের নাটককে অনুসৃত শিল্পতত্ত্ব কি? উত্তর দ্বৈতাদ্বৈতবাদ। ব্যাখ্যা: সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব দ্বৈতাদ্বৈতবাদ। দ্বৈতাদ্বৈতবাদ মূলত শিল্পের এমন এক দর্শন যা শিল্পের বিভিন্ন রূপ ও আঙ্গিকে একত্র করে একক ও অদ্বৈত অবস্থা গড়ে তোলে। এ রীতিতে লেখা তার নাটকগুলোয় নিচুতলার মানুষের সামাজিক নৃতাত্ত্বিক পটে তাদের বহুস্তরিক বাস্তবতা উঠে এসেছে। পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবিকে? উত্তর আবুল হাসান। ব্যাখ্যা: বাংলাদেশের একজন আধুনিক কবি ও সাংবাদিক আবুল হাসান। তিনি 60-এর দশকের কবি। 1970 সালে এশীয় কবিতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। তার রচিত কাব্য রাজা যায় রাজা আসে প্রকাশিত হয় 1972 সালে। যে তুমি হরণ করো 1974, পৃথক পালঙ্ক 1975 সালে প্রকাশিত হয়। কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়ালিজমের প্রতিফলন ঘটেছে? উত্তর শহীদুল জহির। ব্যাখ্যা: শহীদুল জহিরের গল্পে ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তবতাবাদের প্রতিফলন ঘটেছে। জাদু বাস্তবতাবাদ এমন এক ধরনের সাহিত্য রীতি যাতে জাদুর উপকরণ বাস্তব জগতের অপরিহার্য অংশ। জাদু বাস্তবতাবাদের শুরুটা চিত্রকলা দিয়ে হলেও এখন সাহিত্যের অংশ। 21 মানে না মাথা নত না করা এই অমর পংক্তির রচয়িতা কে? উত্তর আবুল ফজল। 1952 সালে রাষ্ট্রভাষা আন্দোলনে চট্টগ্রামে বুদ্ধির মুক্তি আন্দোলনের পথিকৃৎ আবুল ফজলের ভূমিকা ছিল অগ্রগণ্য। ভাষা আন্দোলন নিয়ে তার বিখ্যাত উক্তি 21 মানে না মাথা নত না করা। প্রাচীন যুগ বিসিএস এবং সহকারী জজ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রিলিমিনারি পরীক্ষায় আসা প্রশ্নগুলো এখানে আলোচনা করা হচ্ছে। চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে? উত্তর প্রবোধচন্দ্র বাগচি। চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র। 1938 সালে এই অনুবাদ আবিষ্কার করেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। 2 নম্বর প্রশ্ন, রুখের তেঁতুলি কুমিরে খায় এর অর্থ কী? উত্তর গাছের তেঁতুল কুমিরে খায়। ব্যাখ্যা: কুক্কুরি পার চর্যানং 2 পদে দুহি দুলি
পিঠা দরন ন যায় রুখের তেগুলি বুজিরে খাও, অর্থাৎ কচ্ছপ দহন করে পাত্রে রাখা যায় না, গাছের তেঁতুল কুমিরে খায়। 3 নম্বর প্রশ্ন, চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? উত্তর নেপাল। ব্যাখ্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী 1960 সালে নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করেন। কোন সাহিত্যকর্মে সন্ধ্যা ভাষার প্রয়োগ রয়েছে? অর্থাৎ কোন সাহিত্যকর্মে সন্ধ্যা ভাষার প্রয়োগ রয়েছে? উত্তর চর্যাপদে। ব্যাখ্যা, চর্যাপদের ভাষা সান্ধ্য ভাষার প্রয়োগ রয়েছে। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষা সম্পর্কে বলেছেন, আলো আধারী ভাষা, কথক আলো কথক অন্ধকার, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না। যাহারা ভজন সাধন করেন তাহারাই সে কথা বুঝিবেন, আমাদের বুঝিয়া কাজ নাই। এ কারণ বলা হয় চর্যার ভাষা সন্ধ্যা। এ কারণে বলা হয় চর্যার ভাষা কি? সন্ধ্যা। চর্যাপদের টিকাকারের নাম কি? উত্তর মুনি দত্ত। চর্যাপদের টিকাকার সংস্কৃত পণ্ডিত মুনি দত্ত 1960 সালে হরপ্রসাদ শাস্ত্রীর যে চর্যাপদ আবিষ্কার করেন সেটি মূলত মুনি দত্তের টিকার পুঁথি। মুনি দত্তের টিকা সম্বলিত পুঁথিতে পদ পাওয়া গিয়েছিল 46.5টি। এতে মুনি দত্ত 11 নং পদের ব্যাখ্যা করেননি। চর্যাপদ এ কোন ধর্ম মতের কথা আছে? উত্তর বৌদ্ধ ধর্ম। ব্যাখ্যা, চর্যাপদ বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। প্রত্যেক পদের শুরুতে নির্দিষ্ট রাগের নাম উল্লেখ করা আছে। 1927 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সর্বপ্রথম চর্যাপদের ধর্মতত্ত্ব বিশ্লেষণ করেন। উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? কানহপাত, লুইপাত, শান্তিপাত সবাই চর্যাপদের কবি, কিন্তু রমণীপাত চর্যাপদের কবি নন। ব্যাখ্যা, কানহপাত, লুইপাত, শান্তিপাত প্রাচীন যুগ তথা চর্যাপদের কবি। রমণীপাত নামে প্রাচীন যুগে কোনো কবির নাম পাওয়া যায়নি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? উত্তর বুদ্ধিস্ট মিস্টিক সং। ব্যাখ্যা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থ বুদ্ধিস্ট মিস্টিক সং। আনোয়ার পাশা ও মোহাম্মদ আব্দুল হাই সম্পাদিত গ্রন্থ চর্যা গীতিকা। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত গ্রন্থ হাজার বছরের পুরাণ, বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? উত্তর দোহাকোষ বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন। ব্যাখ্যা, দোহাকোষ প্রাচীন যুগের নিদর্শন। অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন নিরঞ্জনের রুসমা, শুকুর মোহাম্মদের গোপীচন্দ্রের সন্ন্যাস, ভবানী দাসের ময়নামতির গান নাচ সাহিত্য তথা মধ্যযুগের সাহিত্য নিদর্শন। বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন? উত্তর হরপ্রসাদ শাস্ত্রী। ব্যাখ্যা, চর্যাপদ 1916 সালে বাংলা 1323 বঙ্গাব্দ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরাণ, বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে 47টি পদ বিশিষ্ট একটি পত্রিকা বা একটি পুস্তিকা বের হয়। পিএইচসি, নন ক্যাডার ও অন্যান্য নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নগুলো ব্যাখ্যা করা হলো। ডাকার্ণব কোন ভাষায় রচিত? উত্তর অপভ্রংশ। ব্যাখ্যা, 1960 সালে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার হতে চর্যাপদের সাথে ডাকার্ণব ও দোহাকোষ নামে দুটি পুঁথি আবিষ্কার করেন। ডাকার্ণব অপভ্রংশ ভাষায় রচিত। দুহিল দুদু কি বেন্টে ঘামায় পংক্তিটি রচয়িতাকে? উত্তর ঢেন্ডন পা। চর্যাপদের প্রবাদ বাক্য দুহিল দুদু কি বেন্টে ধামায় অর্থ দোহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়। এটি চর্যার 33 নং পদ। এর রচয়িতা ঢেন্ডন পা। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? উত্তর চর্যা গীতিকা।
বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ বা চর্যা গীতিকা। হাতের কাঙ্কন মা লৌ দাপন কার লেখা? বাংলাদেশ রেলওয়ে টিকিট কালেক্টর পরীক্ষায় এসেছিল 2024 সালে। উত্তর সরহপাদের। ব্যাখ্যা: চর্যাপদের একটি প্রবাদ বাক্য হাতের কাঙ্কন মা লৌ দাপন এর অর্থ হাতের কাকন দেখার জন্য দর্পণ প্রয়োজন হয় না, মানে আয়নার প্রয়োজন হয় না। এটি চর্যার 32 নং পদ, এর রচয়িতা সরহপা। চর্যাপদের প্রথম পদের রচয়িতাকে? এখানে ভূসুকোপা। চর্যাপদের প্রথম পদের রচয়িতা হচ্ছে ভূসুকোপা, কিন্তু লুইপা হবে। বাংলা সাহিত্যে প্রাচীনতম কবি লুইপা চর্যাপদের প্রথম পদের রচয়িতা, অর্থাৎ অপশনটা হবে কি লুইপা, এখানে ভুলে ভূসুকোপা দেওয়া হয়েছে। উত্তর হবে লুইপা। ভূসুকোপা দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেন 8টি, আর কানহোপা সর্বোচ্চ পদ রচনা করেন 13টি। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবিকে? উত্তর বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি হচ্ছে লুইপা। ব্যাখ্যা: লুইপাকে বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি মনে করা হয়। তিনি চর্যাপদের 1 ও 29 নং পদের রচয়িতা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের প্রাচীনতম কবি হলেন সবরপা। চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ব্যাখ্যা: ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থ, যেটি প্রকাশিত 1926 সালে, এই গ্রন্থে তিনি বলেন চর্যাপদের ভাষা, ব্যাকরণ ও ছন্দের বিচার বিশ্লেষণাত্মক আলোচনা এই গ্রন্থে তিনি করেন। পাশাপাশি চর্যার কবিদের নাম, পদ্মা নদীর নামের উল্লেখ ভূসুকোপার 49 নং পদে পাওয়া যায়। পৌয়া খাল মানে পদ্মা নদী খাল প্রভৃতি বিষয় নিয়ে গবেষণাধর্মী আলোচনা করে প্রমাণ করেন চর্যাপদ বাংলা ভাষারই আদি নিদর্শন। চর্যাপদের প্রবাদ বাক্য কয়টি? উত্তর চর্যাপদে 6টি প্রবাদ বাক্য। ব্যাখ্যা: চর্যাপদে মোট 6টি প্রবাদ বাক্য রয়েছে। এগুলো হলো ভূসুকোপা রচিত 6 নং পদ, আপনা মাংসে হরিণা বৈরী, সরহপা রচিত 32 নং পদ, হাতের কাঙ্কন মা লৌ দাপন, ড্যান্ডনপা রচিত 33 নং পদ, হারিত বাত নাই নাহি নীতি আবেশী, ড্যান্ডনপার রচিত 33 নং পদ, দুহিল দুদু কি বেন্টের সামায়, সরহপা রচিত 39 নং পদ, বর শুন গুহালি কিমু দুট বলন্দে, কঙ্কনপা রচিত 44 নং পদ, আন চাহন্তে আন বিন্দা। এই 6টা পদ চর্যাপদে ব্যবহৃত হয়। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন: চর্যাপদের ভাষাকে কে বাংলা প্রতিপন্ন করেছেন? উত্তর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ব্যাখ্যা: ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদের ভাষার ব্যাকরণ ও ছন্দের বিচার বিশ্লেষণ করে প্রমাণ করে চর্যাপদ বাংলা ভাষারই আদি নিদর্শন। অভিসময় বিবঙ্গ কার রচনা? উত্তর লুইপার রচনা। মৎস্যেন্দ্রনাথ তথা লুইপা বাঙালি কবি, তার রচিত 5টি গ্রন্থের সন্ধান পাওয়া যায়। এই গ্রন্থগুলোর নাম হচ্ছে অভিসময় বিবঙ্গ, বজ্র সত্য সাধন, বুদ্ধোদয়, ভগবদাবসার তত্ত্ব স্বভাব। এই 5টা গ্রন্থ লুইপার। চঞ্চল চিয়ে পৈঠা কালো কোন কবির চর্যাংশ? উত্তর লুইপা। ব্যাখ্যা: লুইপা রচিত চর্যার প্রথম পদ কাহা তরুবর পাঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠা কালো, অর্থ হলো শরীর হলো গাছের মতো, তার 5টা অঙ্গ বা ডাল, এই 5টা ডাল দিয়ে চঞ্চল মনে কাল প্রবেশ করে। মানুষের 5টি ইন্দ্রিয় চোখ, মুখ, নাক, কান আর ত্বক হলো গাছের ডাল। এই ইন্দ্রিয় দিয়ে মানুষ জগতের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। কমল, মধু,
পিবি দুকই ন ভোমরা কোন ভাষার নিদর্শন? উত্তর সান্ধ্য ভাষা। নাথ ধর্মের প্রতিষ্ঠাতা মীননাথ চর্যার ২১ নং পদের টিকায় তার ৪ লাইনের একটি কবিতা উল্লেখ আছে। এর শেষের লাইন হলো কমল মধু পিবিবি জকই ন ভোমরা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর বাংলা অনুবাদ করেছেন এভাবে: কমল মধু পান করিতে ক্লান্ত হয় না ভোমরা। সবরপা কে ছিলেন? উত্তর সবরপা ছিলেন চর্যাকার। সবরপা ছিলেন একজন চর্যাকার। তার রচিত পদ হচ্ছে ২টি। তিনি ২৮ নং এবং ৫০ নং পদটি রচনা করেন। মধ্যযুগ থেকে আসা প্রশ্ন, বিসিএস সহ সহকারী জজ এবং পরীক্ষায় বিগত সালের প্রশ্নগুলো এখানে আলোচনা করা হচ্ছে। গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? উত্তর লক্ষণ সেনের সভাকবি ছিলেন। ব্যাখ্যা: বাংলার শেষ হিন্দু রাজা লক্ষণ সেনের সভাকবি জয়দেব। তার লিখিত গীতিকাব্য হচ্ছে গীত গোবিন্দ। কবি যশোরাস খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায়? উত্তর ব্রজবুলি ভাষায়। ব্যাখ্যা: কবি যশোরাস খান মধ্যযুগের পদকর্তা। তিনি ব্রজবুলি ভাষায় বৈষ্ণব পদ রচনা করেন। ধারণা করা হয় তিনি আলাউদ্দিন হোসেন শাহের দরবারে চাকরি করতেন। নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন? দৌলত উজির বাহারাম খাঁ, সাবির ঈদ খাঁ, সৈয়দ সুলতান। উপরের ৩ জনই যুদ্ধকাব্যের রচয়িতা, কিন্তু সৈয়দ নুরউদ্দিন যুদ্ধকাব্যের রচয়িতা নন। কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ? উত্তর রসুল বিজয় জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ। ব্যাখ্যা: কবি জৈনুদ্দিন মানে জয়নুদ্দিন নামে পরিচিত যিনি, তার কর্তৃক রচিত কাব্যের নাম হচ্ছে রসুল বিজয়। ফার্সি গ্রন্থের অনুসরণে এটি লিখিত। একই নামে সাবির ঈদ খান ও সৈয়দ সুলতানের কাব্যগ্রন্থ রয়েছে। বাংলাদেশের সাহিত্যে লোকসাহিত্য সংগ্রাহকের নাম কি? উত্তর মোহাম্মদ মনসুর উদ্দিন। ব্যাখ্যা: মোহাম্মদ মনসুর উদ্দিন বাংলা লোকসাহিত্যের অন্যতম প্রধান সংগ্রাহক। তিনি লোকসাহিত্যের সংকলন হারামণি, যেটি 10 খণ্ডে তিনি সম্পাদনা করেন। এর প্রথম সংগ্রহ ছিল নিজ গ্রামের প্রেমদাস বৈরাগীর কাছ থেকে লালনের একটি গান, যেটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? উত্তর গোয়ালগড় থেকে উদ্ধার করা হয়েছিল। ব্যাখ্যা: বাংলা ভাষার দ্বিতীয় প্রাচীনতম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন, যেটি 1909 সালে আবিষ্কৃত হয়। বাংলা হচ্ছে 1316 বঙ্গাব্দে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শ্রী বসন্ত রঞ্জন রায় বিদত বল্লভ তার উপাধি, তার কর্তৃক পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাকিল্লা গ্রামের বৈষ্ণব মহান্ত শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশজাত দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক গৃহস্থ বাড়ির গোয়ালঘরের টিনের চালার নিচ থেকে পুঁথিটি উদ্ধার করা হয়। চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী? উত্তর দেবতা শিবের। ব্যাখ্যা: চণ্ডীমঙ্গল কাব্য দ্বারা দেবী চণ্ডী তিনি শিবের স্ত্রী, গণেশ ও কার্তিকের মা। জগন্নাথ হলেন হিন্দু দেবতা বিষ্ণু। জগন্নাথ বা বিষ্ণুর স্ত্রীর নাম হচ্ছে লক্ষ্মী। বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? উত্তর মৈথিলি ভাষার কবি ছিলেন। ব্যাখ্যা: বিদ্যাপতি চৈতন্য পূর্বযুগের পদাবলী রচয়িতা। তার কবি খ্যাতি মূলত ব্রজবুলি ভাষায় রচিত রাধাকৃষ্ণের প্রণয়মূলক পদাবলীর জন্য। তবে তিনি মৈথিলি, অবহট্ট ও সংস্কৃত ভাষায় তিনি পদ রচনা করেছেন। ব্রজবুলি হচ্ছে একটি কৃত্রিম কবি ভাষা। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এর মনোবাঞ্ছনাটি কার? উত্তর ঈশ্বরী পাটনির। ব্যাখ্যা: ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল কাব্যের মাঝি চরিত্র ঈশ্বরী পাটনির উক্তিটি তিনি করেছিলেন। ঈশ্বরী পাটনির মনোবাঞ্ছার কথা দেবী অন্নপূর্ণাকে জানান এভাবে: প্রণামিয়া পাটনি কহিছে জোর হাতে
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। উক্তিটি সন্তানের কল্যাণ, নিরাপত্তা ও ভবিষ্যৎ সম্পর্কে একজন মায়ের এক চিরন্তনী ভাষ্য। মনসা দেবীকে নিয়ে লেখা বিজয় গুপ্তের মনসা মঙ্গল কাব্যের নাম কি? উত্তর পদ্মপুরাণ। মঙ্গল কাব্য ধারার মনসা দেবীর পূজা প্রচার ও গুণকীর্তন রূপায়িত হয়েছে মনসা মঙ্গল কাব্যে। মনসা মঙ্গল কাব্য ধারার দ্বিতীয় ও শ্রেষ্ঠ কবি বিজয় গুপ্ত। মনসা দেবীকে নিয়ে তার রচিত কাব্য হচ্ছে পদ্মপুরাণ। তিনি আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে কাব্য রচনা করেন। এই কাব্যের জন্য তিনি মহাকবি উপাধি লাভ করেন। দৌলত উজির বাহারাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? উত্তর জমিদার নিজাম শাহ। ব্যাখ্যা: চট্টগ্রামের অধিপতি নিজাম শাহ সুর বাহারাম খানকে দৌলত উজির উপাধি প্রদান করেন। নিজাম শাহ সুরের দৌলত উজির থাকাকালে বাহারাম খান ফার্সি কবি জামির লাইলি মজনু কাব্য অবলম্বনে লাইলি মজনু কাব্য রচনা করেন। মহাকবি আলাউল রচিত কাব্য কোনটি? উত্তর পদ্মাবতী। মহাকবি আলাউল কর্তৃক রচিত একটি কাব্য। ব্যাখ্যা: কবি আলাউলের অনুবাদ কাব্য পদ্মাবতী। দৌলত উজির বাহারাম খানের কাব্য হচ্ছে কি লাইলি মজনু। কুরেশি মাগুন ঠাকুরের কাব্য চন্দ্রাবতী। মোহাম্মদ কবিরের কাব্য মধুমালতী। জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? উত্তর শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে জীবনী সাহিত্য গড়ে ওঠে। ব্যাখ্যা: ষোড়শ শতাব্দীতে জীবনী সাহিত্য ধারার সূচনা। শ্রী চৈতন্যদেবের জীবন কাহিনী নিয়ে এ ধারার সৃষ্টি। চৈতন্য জীবনী গ্রন্থকে কর্চা বলা হয়। কর্চা অর্থ ডায়েরি বা দিনলিপি। বাংলা ভাষায় প্রথম জীবনী কাব্য বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত। চৈতন্য মৃত্যুর 15 বছর পর এটি রচিত। ময়মনসিংহ গীতিকা গ্রন্থটি সংকলন করেন কে? উত্তর ডক্টর দীনেশচন্দ্র সেন। ব্যাখ্যা: ডক্টর দীনেশচন্দ্র সেন 1913 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু লাহিড়ী রিসার্চ ফেলোশিপ লাভ করেন। এর আওতায় চন্দ্রকুমার দের সংগৃহীত পালা গানগুলো তিনি সম্পাদনা করে। ময়মনসিংহ গীতিকা নামে এটি প্রকাশ করে 1923 সালে। পূর্ববঙ্গ গীতিকা নামে প্রকাশ করে 1926 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। খনার বচনের প্রাধান্য পেয়েছে কোনটি? উত্তর কৃষি। ব্যাখ্যা: খনার বচন কৃষি তত্ত্বভিত্তিক ছড়া। আনুমানিক 8ম থেকে 1200 শতাব্দীর মধ্যে রচিত। অনেকের মতে খনা নামের জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী বাঙালি নারীর রচিত ছড়া এগুলি। পুঁথি সাহিত্যের ভাষা কিরূপ? উত্তর মিশ্র। ব্যাখ্যা: পুঁথি সাহিত্যের ভাষা মিশ্র। শায়েরগণ বাংলা, আরবি, ফার্সি, তুর্কি, হিন্দি, উর্দু প্রভৃতি ভাষার সংমিশ্রণে মুসলমানদের ধর্মীয় ও জাতীয় ঐতিহ্য থেকে বিষয়বস্তু গ্রহণ করে এক ধরনের কাব্য রচনা করতেন, যা দোভাষী পুঁথি বা পুঁথি সাহিত্য নামে পরিচিত। এ সাহিত্য কলকাতার সস্তা প্রেস থেকে ছাপা হতো বলে একে বটতলার পুঁথিও বলা হতো। ফুল্লরা 12 মাসা কোন মঙ্গল কাব্যের অন্তর্গত? উত্তর চণ্ডীমঙ্গল। ব্যাখ্যা: 12 মাসা হল মধ্যযুগীয় বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য ধারার কেন্দ্রীয় নারী চরিত্রের বছরের 12 মাসের জীবনচর্চার সুখ দুঃখের আত্মবিবরণী। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র ফুল্লরার 12 মাসা। ফুল্লরার 12 মাসের সুখ দুঃখের বর্ণনায় বাংলা সাহিত্যে ফুল্লরার 12 মাসা নামে পরিচিত। দেবীচণ্ডীকে ফুল্লরা বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত 12 মাসের তার যে কাহিনী বর্ণনা করেছে সেখানে নিম্নবিত্ত সমাজ জীবনের প্রাত্যহিক বাস্তবচিত্র ধরা পড়েছে। গীত গোবিন্দ
কোন ভাষায় রচিত? উত্তর, গীত গোবিন্দ কাব্যটি সংস্কৃত ভাষায় রচিত। ব্যাখ্যা, বাংলার শেষ হিন্দু রাজা লক্ষণ সেনের সভাকবি জয়দেব তার লিখিত গীতিকাব্য হচ্ছে গীত গোবিন্দ। দ্বাদশ শতকে প্রমিত সংস্কৃত ভাষার শেষ কাব্য এটি। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি কে? উত্তর, আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি দৌলত কাজী। ব্যাখ্যা, আরাকান মায়ানমারের একটি অঙ্গরাজ্য। প্রাচীনকাল থেকে রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে আরাকানের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিল। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি দৌলত কাজী। অন্যান্য কবিগণ হলেন আলাউল, কুরেশি মাগন ঠাকুর, মর্দন, আব্দুল করিম খন্দকার, শমশের আলী। আরাকানকে বাংলা সাহিত্যে রোসাং বা রোসাঙ্গ নামে অভিহিত করা হয়। কোনটি মুর্শিয়া সাহিত্য? উত্তর, জঙ্গনামা। ব্যাখ্যা, মুর্শিয়া শোক কাব্য কারবালার বিয়োগান্ত কাহিনী নিয়ে রচিত হয়েছে মুর্শিয়া সাহিত্য। ফকির গরিবুল্লাহ রচিত জঙ্গনামা মুর্শিয়া সাহিত্য। মোহাম্মদ কবিরের মধুমালতী, কুরেশি মাগন ঠাকুরের চন্দ্রাবতী, দৌলত উজির বাহারাম খানের লাইলি মজনু রোমান্টিক প্রণয় উপাখ্যান। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কে লিখেছেন? উত্তর, কবি চণ্ডীদাস। ব্যাখ্যা, চণ্ডীদাসের বিখ্যাত পংক্তি শুনহ মানুষ ভাই সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। সই কেবা শোনাইল শ্যাম নাম, সই কেমনে দড়ি হিয়া আমার বুদুয়া আনবাড়ি যায় আমার আঙিনা দিয়া। যদি থাকে বন্ধুর মন গাং পার হইতে কতক্ষণ কোন প্রকারের লোকসাহিত্য? উত্তর, প্রবাদমূলক লোকসাহিত্য। ব্যাখ্যা, এটি একটি প্রবাদ। জীবনানন্দ দাশেরও উক্তিও এটি। ব্যাংক নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন। লেটো কি? উত্তর, লোকগান। ব্যাখ্যা, লেটো ভারতের রাঢ় অঞ্চলের পালাধর্মী লোকগান। গীত, বাদ্য, নৃত্য, অভিনয়ের সমন্বয়ে এই পালা অভিনীত হতো। অনেকের মতে এই গানের উদ্ভাবক ছিলেন মুর্শিদাবাদ জেলার এক ঘরিয়া গ্রামের মুন্সি আহমদ হোসেন। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতাকে? উত্তর, চণ্ডীদাস। ব্যাখ্যা, বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলী রচনা করেন কে? চণ্ডীদাস। এ ভরা ভাদর মাহভাদর শূন্য মন্দির মোর কে লিখেছেন? উত্তর, বিদ্যাপতি। ব্যাখ্যা, বিদ্যাপতির বিখ্যাত পংক্তি এ সখী হামারি দুঃখে নাহি ওর, এ ভরা ভাদর মাহভাদর শূন্য মন্দির মোর। নিচের কোন সাহিত্য প্রাচীন হিন্দু ও আগত মুসলিম সংস্কৃতির চমৎকার মিথস্ক্রিয়া লক্ষ্য করা যায়? উত্তর, শায়ের। ব্যাখ্যা, 18 শতকের শেষার্ধে ও 19 শতকের প্রথমার্ধে সামাজিক ও সাংস্কৃতিক বিপর্যয়ের মুখে কলকাতার হিন্দু সমাজে কবিওলা ও মুসলমান সমাজে শায়ের এর আগমন ঘটে। মুসলমান সমাজের শায়েরগণ দোভাষী পুঁথি রচনা করতেন। হিন্দু মুসলিম নির্বিশেষে এক শ্রেণীর বাঙালির কথ্য ভাষায় পুঁথি সাহিত্যের ভাষার উৎস ছিল। নিচের কোনটি ময়মনসিংহ গীতিকা? উত্তর, মলুয়া। ব্যাখ্যা, ময়মনসিংহ গীতিকায় 10টি পালাগান রয়েছে। এর একটি হচ্ছে মলুয়া। মহুয়া পালার চরিত্র হচ্ছে নদের চাঁদ। দেওয়ানা মদিনা পালার চরিত্র আলাল, দুলাল এবং মদিনা। পৃথিবীতে কয়টি জাত মহাকাব্য আছে? উত্তর, 4টি। ব্যাখ্যা, বাল্মীকির রামায়ণ, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের মহাভারত, হোমারের ইলিয়াড ও ওডিসি এই 4টি পৃথিবীর জাত মহাকাব্য। কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অন্তর্ভুক্ত নয়? উত্তর, কালিদাস খণ্ড।
বাংলা লোকসাহিত্যে সংশ্লিষ্ট আকাল কাপ হলো এক প্রকার পালাগান। আলকাপ এক প্রকার পালাগান বা যাত্রাগান। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ ও বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এ গানের প্রচলন অনেক বেশি। এটি মূলত একটি দলীয় পরিবেশনা। এর দলে থাকে 8 থেকে 12 জন লোক। মঙ্গলকাব্যে ধর্মীয় আরাধনা মুখ্য হলেও এর অন্যতম সাধারণ বৈশিষ্ট্য হল সামাজিক মিথস্ক্রিয়া। ব্যাখ্যা: মঙ্গলকাব্যে সাধারণ বৈশিষ্ট্য হল ভণিতা ব্যবহার, নারীদের প্রতি নিন্দা, রন্ধন প্রণালী বর্ণনা, অলৌকিকতা, সমুদ্রপথের বর্ণনা, সামাজিক মিথস্ক্রিয়া, চৌতিসা, 12 মাসা ইত্যাদি। কর্চাকে উত্তর: শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থ। গীতগোবিন্দ এর রচয়িতাকে? উত্তর: জয়দেব। ব্যাখ্যা: দ্বাদশ শতকে বাংলার শেষ রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব। জয়দেবের রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক সংস্কৃত কাব্য হচ্ছে গীতগোবিন্দ। দ্বাদশ স্বর্গে বিভক্ত কাব্যটি মূলত 24টি গানের একটি পালা। এছাড়া কাহিনী সূত্র ধরিয়ে দেবার জন্য রয়েছে বিভিন্ন ছন্দে রচিত 80টি শ্লোক। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর সূচনা জয়দেবের গীতগোবিন্দের পদাবলী থেকেই বলে ধারণা করা হয়। অন্নদামঙ্গল কোন যুগের কাব্য? উত্তর: মধ্যযুগ। অন্নদামঙ্গল মধ্যযুগের কাব্য। রচয়িতা হচ্ছে কবি ভারতচন্দ্র রায় গুণাকর। সবচেয়ে প্রাচীন রোমান্সমূলক প্রণয়োপাখ্যান রচয়িতা? উত্তর: শাহ মোহাম্মদ সগীর। ব্যাখ্যা: বাংলা সাহিত্যে প্রথম মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর তার রচিত একটি রোমান্টিক প্রণয়োপাখ্যান ইউসুফ জুলেখা। গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে এ কাব্য রচনা করেন। পরবর্তীতে মধ্যযুগের আরও অনেক কবি ইউসুফ জুলেখা নাম দিয়ে কাব্য রচনা করেছেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম তথ্যবহুল ব্যাখ্যা সমৃদ্ধ চাকরির পরীক্ষার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।